প্রিয় দর্শক, শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ কার্ডিয়াক সার্জারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। কার্ডিয়াক সার্জারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ আক্তানুর রহমান জোয়ার্তার। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে বিজ্ঞান তো আসলে আমাদের জন্য একটা আশীর্বাদ বয়ে নিয়ে এসেছে। এই স্বাস্থ্য খাতে আসলে প্রযুক্তির ব্যবহার এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। এটা প্রযুক্তি আসলে টেকনোলজি, এটা তো অনেক জায়গায় দেখা যাচ্ছে হাইটেক সার্জারি বা উন্নত বিশ্বে প্রযুক্তির ব্যবহার, এটা সবাই জানে। কিন্তু প্রযুক্তি বিষয়টা সম্পর্কে একটু ধারণাটা ক্লিয়ার হওয়া উচিত। যেমন আমরা অনেক যন্ত্র ব্যবহার করি, যন্ত্রাংশ বা ইনস্ট্রুমেন্ট, সবাই মনে করে প্রযুক্তি মানে যন্ত্র, তা কিন্তু না। যেমন আরও সহজভাবে বলা যায় যে হার্ড ডিস্কটা হলো যন্ত্র, কিন্তু সফটওয়্যার এবং সেটার ব্যবহার, ইন্টারপ্রিটেশন, এটা হলো প্রযুক্তি। এবং একজন টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট যে ওই প্রযুক্তিটা ইন্টারপ্রিটেশন করতে পারে ভালো, এও প্রযুক্তির অধীনে পড়ে। অর্থাৎ শুধু মানে যে যন্ত্রটাই প্রযুক্তি তা না, অর্থাৎ ভালো একটা যন্ত্র থাকতে হবে, তার সাথে সাথে ওটার ব্যবহার জানতে হবে এবং সেটা ইন্টারপ্রিটেশন করে মানুষের সুফল দিতে পারলেই সেটাই প্রযুক্তির সফলতা। তো সেই হিসাবে আমাদের কার্ডিয়াক সার্জারি তো প্রথম থেকেই একটা হাইটেক সার্জারি, কারণ যেহেতু হার্ট লাং মেশিন তৈরি না হলে কোনোদিন কার্ডিয়াক সার্জারি শুরু হতো না। তো প্রথম থেকেই এটা প্রযুক্তি নির্ভর। তো দিনে দিনে আরও প্রযুক্তি বাড়ছে এবং উন্নত চিকিৎসা বাড়ছে এবং আধুনিক যত আসছে তত এই প্রযুক্তিগুলোর সাহায্য আমাদের একটার পর একটা ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছে আমরা। এর ফলে আমাদের যেটা লাভ হচ্ছে যে আমরা পেশেন্টকে অনেক সেফটি এবং ভালো ম্যানেজমেন্ট দিতে পারছি। প্রযুক্তির ব্যবহার আমরা কার্ডিয়াক সার্জারিতে যেমন যে সবগুলো ব্যবহার করি, তার মধ্যে একটু আমি প্রথমে ম্যান পাওয়ারের ব্যাপারটা বলি। যেমন আমাদের প্রযুক্তি অন্য সার্জারিতেও সাহায্য লাগছে। যেমন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্টের আমরা একটু তথ্যচিত্রতে দেখলাম যে সেটা ক্রাশ ইঞ্জুরি নিয়ে আসছে, তার হাত পায়ের বোনস, নার্ভ, আর্টারি সব ইঞ্জুরি হয়েছে। তাহলে একই সাথে যদি আমরা যারা অর্থোপেডিক্স তারা হাড্ডিটা জোড়া লাগাচ্ছে, যারা নিউরো সার্জন তারা নার্ভটা জোড়া লেগে যাচ্ছে, আমরা কার্ডিওভাস্কুলার সার্জনরা রক্তনালী দিচ্ছে, তাহলে একই সিটিংয়ে তারা সমস্ত এটা পাচ্ছে, চিকিৎসাটা পাচ্ছে। এর ফলে ভোগান্তি যেমন কম হচ্ছে, খরচ কম হচ্ছে এবং পেশেন্টের বেনিফিটটা অনেক বেশি হচ্ছে। সেজন্য মাল্টিডিসিপ্লিন যে হসপিটালগুলো থাকে সেখানে এই ধরনের একজন আরেকজনের যে প্রযুক্তি শেয়ারিং এবং একজন আরেকজন মানে চিকিৎসকদের হেল্প করাতে অনেক বেনিফিটেড হয়। এছাড়া আরও কয়েকটা দেখানো হয়েছে, যেমন ফিস্টুলা একটা ডায়ালিসিস সেন্টার আছে, সেখানে ফিস্টুলা তৈরি করতে হবে, সেটা কার্ডিওভাস্কুলার সার্জনরা সাহায্য করছে। তারপর যে গয়টার যেগুলো রেড পিস্টনার থাকে, অর্থাৎ আমাদের মধ্যাহ্নের যে স্টার্নাম যে বোনসটা, এর মধ্যে যদি চলে যায় কোনো নেক টিউমার বা কোনো গয়টার টিউমার, তাহলে সেটা যেমন নেক সার্জনদের জন্য বা ENT সার্জনদের জন্য কঠিন হয়ে যায়, তখন আমরা সেটা তাদেরকে সহযোগিতা করতে পারছি। ঠিক পাশাপাশি আমাদেরও ওদের অনেক হেল্প লাগে। যেমন আমরা একটা যখন কার্ডিয়াক পেশেন্টকে ডিল করছি, তখন দেখা যাচ্ছে তার কিডনির সমস্যা, সেই পেশেন্টটার কিডনির কনসালটেশন দরকার, অথবা এমনকি ডায়ালিসিস দরকার, তখন একজন নেফ্রোলজির টেকনিক্যাল আমরা টেকনির হেল্পটা নিতে পারছি। হ্যাঁ, এইভাবে মেডিসিনের, তারপরে ইনফেকশন কন্ট্রোল টিম, সব কিছুই আমাদের একে অপরের সাহায্য করতে পারছে। আমাদের স্কয়ার হসপিটালের যে সুবিধাটা, যে অন্য অনেক হসপিটাল আছে শুধু কার্ডিয়াক, আইসোলেটেড কার্ডিয়াক হসপিটাল, তারা যাচ্ছে ওই ডিসিপ্লিনগুলো পাচ্ছে না। কিন্তু আমরা আমাদের যে কোনো কলিগদের সহযোগিতা নেবে, তাদের টেকনোলজিটা, তাদের প্রযুক্তিটা নিয়েও আমরা সাহায্য নিতে পারছি, যেটা আলটিমেটলি পেশেন্টের বেনিফিট দিচ্ছে। আর পিওর আমাদের কার্ডিয়াক সার্জারির যে সমস্ত জিনিসগুলো, টেকনোলজি যেগুলো আসছে, যেমন কিছু টেকনোলজি সেটা ছাড়া তো কার্ডিয়াক সার্জারি হবেই না, কিন্তু সেগুলো হয়তো অনেক হসপিটালে আছে। কিন্তু আরও তার সাথে সাথে যে আধুনিক যে চিকিৎসা যেটা বলে, সে নতুন নতুন অ্যাড হচ্ছে আমাদের। তার মধ্যে রিসেন্টলি যেমন MICS সার্জারিতে, MICS যদি ইনস্ট্রুমেন্ট না থাকে তাহলে MICS করতে পারবে না, অক্টোপাস না থাকলে তো সে বিটিং হার্ট সার্জারি করতে পারবে না। এগুলো হলো একদম ম্যান্ডেটরি, মানে এই ধরনের প্রযুক্তি লাগবেই। আর কিছু প্রযুক্তি আছে যেগুলো হয়তো দেখা যাচ্ছে যে আরও একটু খরচ কমিয়ে দিচ্ছে বা করছে, সেগুলো নিয়ে আমরা আলাপ করব, বা পেশেন্টের আরও বেনিফিট দিচ্ছে। যেমন একটা আমরা প্রথমে অপারেশনের আগে যদি চিন্তা করি, একটা পেশেন্ট যখন আসবে আমার কাছে, প্রথম আমরা তাকে একটা ভালো ডায়াগনোসিস করতে হবে এবং তার প্ল্যানিংটা করতে হবে। এটার জন্য আমরা অনেক প্রযুক্তি ব্যবহার করি। যেমন ভালো একটা আপনার ব্লাড ল্যাব লাগবে, মাইক্রোবায়োলজি ল্যাব লাগবে, তারপরে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্ট লাগবে। সেজন্য আমাদের দেখা যাচ্ছে সিটি স্ক্যান, MRI, আল্ট্রাসোনো, ইকো, ডপলার, হ্যাঁ, অনেক ধরনের আমাদের প্রযুক্তির হেল্প নিতে লাগে। এরপরে অপারেশনের সময় আমাদের দেখা যাচ্ছে যে কিছু কিছু আমরা মনিটরিং সিস্টেম, খুব ভালো মনিটরিং সিস্টেম, আল্ট্রাসোনোগ্রাম,
এমনকি বঙ্কোস্কোপ, তারপরে আমরা হলো বিস মনিটরিং, তারপরে NIRS, এসবগুলো ইউজ করছি আমরা অপারেশনের সময়। অপারেশনের পরে আমরা দেখা যাচ্ছে অনেক ধরনের মনিটরিং ব্যবহার করছি, যেগুলো কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করছি, যেমন IBP, ECMO, যেগুলো আমরা তথ্যচিত্রে অলরেডি দেখানো হয়েছে, আমরা ওইগুলো নিয়ে আলাপ করব। তারপরে হেমোস্ফেয়ার এবং হেমোস্ফেয়ার রটেম, এগুলো আমরা আরও আধুনিক, যেগুলো একদম আমাদের স্কয়ার হসপিটাল এগুলো অলরেডি পারচেস করছে এবং আমরা ব্যবহার করছি, এর সুফলও পাচ্ছি, যেগুলো অনেক হসপিটালে হয়তো ব্যবহার করে না। স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পারলাম এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ সম্পর্কেও আমরা একটু জানলাম। স্যার, একটু জানতে চাই, আপনি সিটি স্ক্যানের কথা বলছিলেন, MRI এর কথা বলছেন, আল্ট্রাসাউন্ডের কথা বলছেন, যেটা রেডিওলজি ইমেজিং ডিপার্টমেন্টের, এইটার আসলে রোলটা কি কার্ডিয়াক সার্জারির বিভিন্ন অ্যাসপেক্টে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে সাধারণত সবাই মনে করে যে একটা ব্লাডের কিছু টেস্ট আর ইকো করে একটা হার্টের সব কিছু ইনফরমেশন পাওয়া যায়। আগে হয়তো আমরা ওইগুলোতেই স্যাটিসফাই থাকতাম, কিন্তু বর্তমানে যেমন একটা যদি হার্টের পাশাপাশি যেমন লাংসে যদি সমস্যা থাকে, সেটা হয়তো শুধু চেস্ট টেস্টে আমরা ফুল ইনফরমেশনটা পাচ্ছি না, সেখানে একটা সিটি চেস্ট করে নিয়ে আমরা ডিটেলস ইনফরমেশন পাচ্ছি, কারণ ওই পেশেন্টটা ভেন্টিলেশনে যাবে, পরবর্তী লাং কমপ্লিকেশনের জন্য দেখা যাচ্ছে পেশেন্টটা আমাদের আটকে যেতে পারে। তাহলে ভালো চিকিৎসার জন্য আমাদের একটা সিটি নিচ্ছি। এছাড়া MICS, যেমন আধুনিক যেটা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এখানে আমরা সিটি অ্যাওর্টোগ্রাম করে নিই, কারণ অ্যাওর্টা যেখানে আমরা ধমনীগুলো লাগানো হয়, সেলাই করা হয়, এই সমস্ত ধমনীগুলো আমরা যেমন ওপেন যখন করি, স্টার্নাম কাটি, তখন আমরা সহজে ওটা ফিল করতে পারি, হাত দিয়ে দেখে নিতে পারি কোথায় কোনো ক্যালসিয়াম আছে কিনা বা রক্তনালীর গঠনটা কেমন। কিন্তু MICS এক সাইড দিয়ে যেহেতু করা হয়, এখানে আমরা কিন্তু ফুল ভিশনটা পাই না। সেই জন্য একটা সিটি স্ক্যানের মাধ্যমে আমরা অ্যাওর্টার কন্ডিশন কেমন, ক্যালসিফিকেশন আছে কিনা, এবং আরও MICS-এ যে আমরা ফিউমার বাইপাসে যাই, অর্থাৎ ফিউমার আর্টারিটা কেমন আছে, এই ডিটেলস ইনফরমেশন আমরা সিটি এনজিওগ্রামের মাধ্যমে বা সিটি অ্যাওর্টোগ্রামের মাধ্যমে ইনফরমেশন পাই। অ্যাওর্টিক সার্জারিতে তো এটা ডায়াগনস্টিক প্লাস মাস্ট, যে সিটি স্ক্যান লাগবেই। আর MRI-টা যেমন আধুনিক, আমরা আরও এর সাথে MRI-টা যুক্ত হয়েছে। MRI-এর মাধ্যমে আমরা যেমন কার্ডিয়াক MRI করে হার্টের পাম্পিং ক্ষমতা কেমন বা কোনো মাংসপেশির ওখানে কোনো নষ্ট আছে কিনা, ডিটেলস ইনফরমেশন আমরা পাই। তো অনেক কার্ডিয়াক সেন্টারে দেখা যাচ্ছে সিটি স্ক্যান MRI মেশিন খুব দামি কেনে না, কারণ তাদের হলো যেহেতু পারপাস ওটা কম থাকে, অন্য হসপিটালে পাঠাই। আর আমাদের যেহেতু মাল্টিডিসিপ্লিন হসপিটাল, এই সিটি স্ক্যান MRI অন্য ডিপার্টমেন্টরাও ইউজ করছে, সেখানে সবাই মিলে আমরা ইউজ করছি বলে এখানে আমাদের উপকার পাচ্ছি। আরেকটা যেটা বললাম, যে শুধু মেশিনটা থাকলেই হবে না, ওটা সফটওয়্যার থাকতে হবে, অর্থাৎ আমাদের রিলেটেড কার্ডিয়াক রিলেটেড টেকনোলজিটা ওই অনেক হসপিটালে MRI মেশিন আছে, কিন্তু সিটি স্ক্যান মেশিন আছে, কিন্তু হয়তো কার্ডিয়াক MRI করে না, সিটি এনজিও করে না। হ্যাঁ, সেটা আমরা ফ্যাসিলিটি পাচ্ছি। সেই জন্য বললাম যে টেকনোলজিটা, প্রযুক্তিটা সম্পূর্ণভাবে আমরা পাবো যখন হলো এটার মেশিনটার সাথে সাথে ওই প্রযুক্তিটাও আমাদের সফটওয়্যারগুলো, হ্যাঁ, এগুলো থাকবে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে TEE, এটার আসলে ভূমিকাটা কি? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমানে, বিশেষ করে MICS সার্জারি এবং কিছু ভালভুলার এবং কনজেনিটাল হার্ট ডিজিজে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাম বলি আমরা। এটা একটা সার্জনের থার্ড আই, মানে তৃতীয় চোখ। কারণ আমি যখন এক সাইড দিয়ে অপারেশনটা করছি, তখন আমি হার্টের অনেক কন্ডিশন আমি দেখতে পাচ্ছি না। যেমন ফুল ওপেন করলে আমরা হার্টটা কেমন কন্ট্রাকশন করছে, বা ওটার হলো পজিশনগুলো কেমন, বা হার্টের হলো কোনো ভালভুলার সমস্যা আছে কিনা, এগুলো আমরা দেখতে পারি। কিন্তু যখন আমি এক পাশ থেকে ছোট একটা ছিদ্র দেখছি, তখন ফুল ইনফরমেশন পাচ্ছি না। কিন্তু ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রামটা এটা খাদ্যনালীর মধ্যে একটা প্রপ ঢোকানো হয় এবং হার্টের পিছন দিক থেকে কন্টিনিউয়াস ইকো করতে পারে, ফলে সে আমাকে ইনফরমেশনগুলো দিতে পারছে। সেই জন্য MICS-এ এটা এখন বর্তমানে মাস্ট হয়ে গেছে। অনেক হসপিটালে এটাকে বিলাসিতা মনে করে, কিন্তু না, এটা একদম ম্যান্ডেটরি। আরেকটা জিনিস হলো, যেমন একটা ভাল্ব আমি রিপেয়ার করলাম অথবা কনজেনিটাল হার্ট ডিজিজের ছিদ্রগুলো বন্ধ করলাম, ওটা প্রপারলি কাজ করছে কিনা বা হয়েছে কিনা, সেটাও আমরা ইনফরমেশনগুলো পাই টির মাধ্যমে, যেটা ট্রান্স ইসোফেজিয়াল মানে ট্রান্সথোরাসিক ইকো তখন করা সম্ভব না, কারণ তখন আমরা স্টারনামের এখানে যেহেতু ওপেন করা রয়েছে, তাহলে সে তো করতে পারছে না। কিন্তু ট্রান্স ইসোফেজিয়াল দিয়ে সেই ইনফরমেশনগুলো আমাকে দিতে পারছে, হ্যাঁ, ভাল্বটা ঠিক মতন রিপেয়ার হয়েছে অথবা ভাল্বটা বসানো ঠিক মতো হচ্ছে, কোনো লিক নাই। মানে পার অপারেটিভে আমরা দেখে নিচ্ছি, কারণ আমি অপারেশনের পরে চলে যাওয়ার পর জানতে পারলাম যে একটা লিক আছে, তখন তো আবার রুগীকে নিয়ে এসে অপারেশন নিয়ে আসা খুব ডিফিকাল্ট। সেই জন্য আমাদের ট্রান্স ইসোফেজিয়াল ইকো আমাদের খুব হেল্প করলো। এটা একটু স্যার জানতে চাই, বিস মনিটর আর NIRS, এই দুইটা রোলটা কি আসলে কার্ডিয়াক সার্জারির অ্যাসপেক্টে? এটাও দেখা যাচ্ছে যে অনেক হসপিটালে এগুলো ইউজ করছে না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট রোল রয়েছে। যেমন হলো বিস মনিটরিং, যেটা আমরা সংক্ষেপে বিস বলি, যেটা হলো বাই স্পেকট্রাল ইন্ডেক্স মনিটরিং। এটা অ্যাকচুয়ালি ব্রেনের অ্যাওয়াকনেসটা বোঝা যায়। এটা EEG-র মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রোএনসেফালোগ্রামের মাধ্যমে, মানে আমরা যখন ঘুমের ওষুধগুলো দিচ্ছি বা তাকে সিডেট করে রাখছি পেশেন্টটা, সেটা কতটা অ্যাওয়াকনেস আছে, তাকে প্রপার ঘুম পাড়ানো হয়েছে কিনা,
হ্যাঁ, এই মনিটরিংয়ের মাধ্যমে যে লং যে অপারেশনগুলো হচ্ছে, তাহলে পেশেন্টটার অপটিমাম ডোজের ওষুধটা ওরা দিতে পারছে অ্যানেস্থেটিকরা এই মনিটরিংয়ের সাহায্যে। ফলে পেশেন্টের সাইড ইফেক্ট যেটা যে অনেক সময় অজ্ঞানজনিত যে জটিলতা, সেগুলো অনেক কটাই কম হয়। হ্যাঁ, আরেকটা যেমন NIRS, এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে অ্যাওর্টিক সার্জারিতে, কারণ এটা হলো নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। এইটার মাধ্যমে যেটা হয় যে আমরা অনেকটা পালস অক্সিমিটার যেমন সবাই চেনে, অনেকে বিশেষ করে কোভিডের পরে তো অনেকেই পালস অক্সিমিটার সম্পর্কে জানে। এখানে যেমন আমাদের একটা স্যাচুরেশন ইনফরমেশন দেয়, ঠিক একই রকম আমরা NIRS-এর মাধ্যমে ব্রেনের স্যাচুরেশনগুলো আমরা দেখি, স্পাইনাল কর্ড বা কিডনির পারফিউশনও আমরা দেখতে পারি, টিস্যু পারফিউশন। অর্থাৎ আমরা যখন মহাধমনী বা অ্যাওর্টায় অপারেশন করছি, তখন অনেক সময় আমরা পুরো সার্কুলেশন বন্ধ রাখি। এই বন্ধ রাখা কতটুকু সময় আমরা রাখতে পারবো বন্ধ, ব্রেন তাতে ড্যামেজ হবে কি না, এই ইনফরমেশনগুলো আমাদের NIRS দেয়। ফলে আমরা সেই প্রিকশনগুলো নিতে পারি, এতে অনেক জটিলতা কমে যায়। আচ্ছা, আর স্যার একটু জানতে চাই যে কার্ডিয়াক সার্জারিতে আরেকটা লেটেস্ট টেকনোলজি আছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে হেমোস্ফিয়ার। হেমোস্ফিয়ারের আসলে ব্যবহারটা কি? গুড, ভালো প্রশ্ন। হেমোস্ফিয়ারটা খুবই আধুনিক এবং খুবই হেল্পফুল, কারণ অপারেশনের পরে সবচেয়ে যেটা আমরা সমস্যায় পড়ি সেটা হলো হিমোডাইনামিক আনস্টেবিলিটি। অর্থাৎ একটা হার্টের অস্ত্রোপচার করা হচ্ছে এবং হার্টটা যেহেতু তার দুর্বল ছিল, তার যে প্রেশার মেনটেন করা, অর্থাৎ তার যে সার্কুলেশনটা বডিতে মেনটেন করা, এইটা নিয়েই কিন্তু আমরা সবসময় একটা কনসার্ন থাকি, যাতে বিশেষ করে 72 ঘন্টা যাতে রোগীটা খুব স্মুথলি পার করে। তো এই হিমোডাইনামিক স্টেবিলিটিটা বোঝার জন্য আগে হিমোডাইনামিক জিনিসটা একটু বোঝা দরকার। হিমোডাইনামিক জিনিসটাকে, এটা একটু কঠিন মনে হবে সাধারণ দর্শকদের কাছে। এটা আসলে কিছুই না, যে আমাদের বডিতে হার্ট যে পাম্প করে দিচ্ছে, সারা শরীরে রক্ত সাপ্লাইটা দিচ্ছে, এই রক্ত সঞ্চালন বা সারা পরিচালনা করে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ঠিকমতো রক্তটা পৌঁছাচ্ছে কিনা। কারণ রক্তটার মাধ্যমেই কিন্তু খাবার যাচ্ছে, গ্লুকোজ বা অক্সিজেন যাচ্ছে। সো এই অক্সিজেন রক্ত না গেলে টিস্যু বাঁচবে না। সো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সাপ্লাইটা ঠিকমতো যেতে হবে, এটি কিন্তু হিমোডাইনামিক্স। অর্থাৎ একটা বডিতে যে মানুষটা যত বড় হোক ছোট হোক, তার একটা বডির সারফেস এরিয়ায় কতটুকু রক্ত যাচ্ছে, এটাকে আমরা কার্ডিয়াক ইন্ডেক্স বলি। আর কার্ডিয়াক ইন্ডেক্স কথাটা, টার্মটা একটু মনে হচ্ছে কঠিন, কিন্তু ওই যে আগেই বললাম যে রক্ত একটা এরিয়া, নির্দিষ্ট এরিয়ায় কতটুকু যাচ্ছে, এটি কার্ডিয়াক ইন্ডেক্স। আবার কার্ডিয়াক ইন্ডেক্সটা নির্ভর করে কিসের উপরে? সেটা হলো যে কার্ডিয়াক আউটপুট এবং পেরিফেরাল রেজিস্ট্যান্সের পরে। অর্থাৎ তার বডিতে রক্তনালীর যে গঠন রয়েছে, সেইগুলোতে কীভাবে রক্তটা যাচ্ছে, হার্ট কতটুকু পাম্প করছে, হ্যাঁ, তো এইসবের পরে। আবার ওটাকে যদি আমরা আরও একটু ভাঙি, তাহলে আবার হলো যে হার্ট পাম্প করছে, এটা আবার 3টা জিনিসের উপর নির্ভর করে। হার্টে কী পরিমাণ ভলিউম আসছে, এটাকে প্রিলোড বলে। হার্টের কন্ট্রাকশন কেমন, এটাকে কন্ট্রাক্টিলিটি বলে। এবং ওই রেজিস্ট্যান্সগুলো কেমন। এটা একটু সহজ ভাষায় সাধারণ মানুষদের জন্য বোঝানোর জন্য আমি একটু উদাহরণ দিতে পারি। সেটা হলো, আমরা ছোটোকালে গুলতি দেখছি, তো গুলতিতে আপনি একটা গুলি নিয়ে যখন টানবেন, এটা হলো প্রিলোড। কতটুকু টানবেন সেই অনুসারেই কিন্তু গুলিটা ছুটবে, হ্যাঁ। আর ওই যে রাবার যেটা আছে, ওইটাই হলো হার্টের কন্ট্রাক্টিলিটি, মানে রাবারের ক্ষমতা। আবার গুলিটা যখন ছুটে যাচ্ছে, তখন কোন মিডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, বাতাসের মধ্যে দিয়ে গেলে একরকম গতিতে যাবে, পানির মধ্যে একরকম হবে, ঘন দুধ বা মধুর মধ্যে দিয়ে গেলে আর একরকম হবে। সেরকম রক্তনালীর গঠনের উপরে নির্ভর করে, ভিসকোসিটির উপরে মানে ঘনত্বের উপরে, এবং রক্তনালীর নালীটা মোটা না চিকন, এটার পরে গতিটা নির্ভর করে। এটি কিন্তু পুরো টোটালটাই হেমোডাইনামিক। এখন এই যে রাবারটা আপনি যে টানছেন, রাবার এটার রিজিডিটি থাকতে পারে, এটা হলো ডায়াস্টোলিক ডিসফাংশন। আবার রাবারটা আমরা টেনে যতটা জোরে যাওয়ার কথা, তার ইলাস্টিক যদি ভালো না থাকে, সেটা যাবে না। এটাই হলো কিন্তু হার্টের কন্ট্রাক্টিলিটি, যেটা হলো অনেক সময় এমআই হলে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে বা ফাইব্রোটিক চেঞ্জ হলে ওর এটা ক্ষমতাটা কমে যায়। তো এই সমস্ত ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে যে অনেক জটিল হিসাব করে করে আমাদের যে ইকোর মাধ্যমে আমরা হার্টের কন্ট্রাকশনটা পাই, ভলিউম কতটুকু আছে, এটা আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা দেখে নিতে পারি, যে আইভিসি ফিলিংটা দেখে নিয়ে, হ্যাঁ। তো এগুলো আমাদের পোস্ট অপারেটিভ রোগী যখন থাকে, তখন আমাদের ডক্টররা কন্টিনিউয়াস মনিটরিংয়ের মাধ্যমে আর্টেরিয়াল প্রেশার আল্ট্রাসাউন্ড করে, ইকো করে, অথবা দেখা যাচ্ছে যে স্যাচুরেশন দেখে কিছু ইনফরমেশন পাই। কিন্তু ওই যে পেরিফেরাল রেজিস্ট্যান্স বা সব কিছু ইনফরমেশন টোটাল পাচ্ছে না। আমাদের হেমোস্ফিয়ার মেশিনটা যেটা করছে, সেটা হলো যে আপনার কার্ডিয়াক ইন্ডেক্সটা বের করে দিচ্ছে ক্যালকুলেট করে, যেটা আপনি এতগুলো ক্যালকুলেশন করে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আপনি হিসাব করে যেটা বের করবেন, ওটা রিয়েল টাইমে দিচ্ছে। আচ্ছা, রিয়েল টাইমে দিলে লাভটা কি, যে আপনি তাৎক্ষণিকভাবে চিকিৎসাটা দিতে পারছেন। স্যার একজন দর্শক একটু কানেক্টেড হতে যাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আমি সেগুনবাগিচা থেকে রানা বলছি। তাদের কাছে আসলে আমার 2টা বিষয় জানার ছিল। একটা হচ্ছে যে এনজিওগ্রামের জন্য নতুন কোনো টেকনোলজি আছে কিনা, বা সেটা কি, আর হার্টে রিং পরানোর টেকনোলজি কি আছে নতুন, সেই সম্পর্কে যদি একটু ছাড় বলতেন।
আচ্ছা, থ্যাংক ইউ দর্শক। যদিও আমি কার্ডিয়াক সার্জন, এটা রিং পরাই অ্যাকচুয়ালি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা। তবে নতুন টেকনোলজি এসছে, যেমন আগে হলো ফিমোরাল দিয়ে ওরা ফিমোরাল রুটে যেত, পায়ের কুকচির কাছে যে একটা ধমনী আছে এটার মাধ্যমে রিং পরাতো বা এনজিওগ্রাম করতো। আধুনিকে হাতের রেডিয়াল আর্টারিতে ইউজ করা হয়। এটাতে যা হচ্ছে মোর কনভিনিয়েন্ট, পেশেন্টের কষ্ট কম হয়। এখানে যেমন অনেক চাপা দিয়ে রাখতে হতো, এটা লাগে না, দ্রুত দিনেই এনজিওগ্রাম করে চলে যেতে পারে। এবং হলো রিং পরানোর মানে যে কষ্ট সেটাও অনেক কমে গেছে। এটাই হলো রিং পরানো বা এনজিওপ্লাস্টির আধুনিক চিকিৎসা আর কি। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। একটু জানতে চাই স্যার, যে আরেকটা টেকনোলজির কথা আপনি বলছিলেন, রটেম বা টেকনোলজি, এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, এটা হলো আমাদের যেমন সার্জনদের জন্য একটা খুব মানে টেনশনের বিষয় থাকে ব্লিডিং, মানে রক্তক্ষরণ। অপারেশন করা হলো, তারপরে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। এবং আগেকার আমলে সার্জারি মানেই, যেমন কার্ডিয়াক সার্জারি মানে 5-6 ব্যাগ রক্ত, এরকম একটা ট্রেন্ড ছিল। কারণ রক্তক্ষরণ হবে এবং রক্ত দিতে হবে। তো এইটা বোঝার আগে আমরা একটু যদি বুঝি যে রক্ত আসলে আমাদের শরীরে কেন ক্ষরণ হয় এবং জমাট, যে কোনো অসংখ্য রক্তনালী আছে জালের মতন, এবং এগুলো কাটা হবেই। যে কোনো সার্জারি মানে অপারেশনে রক্তনালী কাটা পড়বে। তো আমাদের বডির নর্মাল মেকানিজমে কিন্তু রক্ত জমাট বাঁধে বা রক্তক্ষরণ বন্ধ করে। এই রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমাদের নর্মাল বডির মেকানিজম সাধারণত 4 ধরনের ভাবে রক্ত বন্ধ করে। যেমন প্রথম যেটা হলো ভেসোস্পাজম বা রক্তনালীর সংকুচিত হওয়া। রক্তনালীগুলো ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এটা ব্লিডিংয়ের মাত্রা কমিয়ে দেয়। এটা সবসময় বডির নেচার। একটা বড় ছিদ্র আছে, ছোট করে দিলে রক্তের গতি কমে গেল। কিন্তু আমরা যে সমস্ত রোগীগুলো ডিল করি বেশিরভাগই বয়স্ক রোগী, এদের রক্তনালীর স্থিতিস্থাপকতা যেটা, এটা অনেকটাই নষ্ট থাকে, যার জন্য এই প্রক্রিয়াটা ওইভাবে কাজ করতে পারে না। যাদের করে তাদের তো আমাদের ব্লিডিংয়ের সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু পেশেন্টে এটা সমস্যা তৈরি করে। দ্বিতীয় যে রক্তক্ষরণ বন্ধ করার আমাদের নিজস্ব মেকানিজম, সেটা হলো প্লাটিলেট অ্যাগ্রিগেশন। অর্থাৎ অনুচক্রিকা বা প্লাটিলেট নামে একটা রক্ত আছে, এরা হলো একসাথে অনেকগুলো অ্যাটাচড হয়ে একটা বলের মতন তৈরি করে এবং ছোট ছোট ছিদ্রগুলোকে ব্লক করে দেয়, ফলে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। তো এটাও হলো আমাদের বেশিরভাগ রোগীরাই ইকোস্প্রিন, অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেয়ে থাকে। ফলে দেখা যাচ্ছে প্লাটিলেটের নর্মাল ভ্যালু থাকলেও তাদের কার্যক্ষমতা কম থাকে, যার জন্য ব্লিডিংয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। 3 নম্বর যে আমাদের হলো বেশিরভাগ ব্লিডিংয়ের ঠেকানোর যে একটা আমাদের বডির মেকানিজম, সেটা হলো কোয়াগুলেশন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। তো এটাও আমাদের বডিতে অনেক ধরনের উপাদান থাকে, যেগুলো হলো একটা জাল তৈরি করে। এটাকে আমরা ফিব্রিন নেটওয়ার্ক বলি বা ফিব্রিন মেশ বলি। এই জালটা আমাদের বডি মেকানিজম নিজেই তৈরি করে, যখন হলো ব্লিডিং হচ্ছে সেটা দেখে ওই জালটা বিছিয়ে দেয় ছোট ছোট ছিদ্রগুলোর মধ্যে। তার মধ্যে তখন কোষগুলো যেয়ে বা রক্তের ওই যে প্লাটিলেটের দলাগুলো যেয়ে আটকে দেয়। এই ফুল মেকানিজমটা কোয়াগুলেশন বলা হয়। তো এখানেও যদি দেখা যাচ্ছে যে সে হেপারিন জাতীয় ওষুধ আগেই পেয়ে থাকে, যেমন একটা কার্ডিয়াক অ্যারেস্ট হলো বা এমআই নিল, তাকে পেটের নাভির চারদিকে ইঞ্জেকশন দেয় ক্লেক্সন জাতীয়। তো এটা কিন্তু রক্ত পাতলা করে, মানে ব্লাড থিনার। বা ভালভ কেস, তারা আগেই ওয়ারিন জাতীয় ওষুধ খাচ্ছে বা অ্যাপিক্সাভেন, রেভাক্সেভেন, এইগুলো ওষুধ খাচ্ছে, তাহলে এগুলো কোয়াগুলেশনে হ্যাম্পার করছে। তাহলে তার রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা স্বাভাবিক থাকছে না, যার জন্য ব্লিডিংয়ের টেন্ডেন্সি বেশি থাকছে। আবার আমরা অপারেশনের সময় হেপারিন ইউজ করি, কারণ রক্তটা পাতলা রাখার জন্য। তো তখনও দেখা যাচ্ছে যে ব্লিডিং হওয়ার কারণ একটা এটাও। তো এরপরের যে মেকানিজমটা আমাদের বডিতে, সেটা হলো ফিব্রিনোলাইসিস বলা হয়। অর্থাৎ যে জালগুলো তৈরি হলো, ফিব্রিন মেশ করলো, এটা আবার যাতে অবাঞ্ছিত বেশি তৈরি না হয়, সেগুলো রক্তের যে আমাদের নালীগুলো সেগুলো বন্ধ না করে দেয়, এই জন্য কাঁচির মতন করে ছেটে দেয়। এটা প্লাজমিন নামে এক ধরনের জিনিস, ওটা আবার ছেটে ছেটে শেপ করে রাখে। তো এই ফিব্রিনোজেনের যে কেটে দেওয়ার, এটার যদি প্রবণতা বেশি থাকে, অর্থাৎ ফিব্রিনোলাইটিক এফেক্টটা বেশি থাকে, তাহলেও আবার ক্লটগুলো ঠিকমতো স্টেবল থাকবে না, ভেঙে হয়ে যাবে। তো এতগুলো ধাপের আমরা সমস্ত ইনফরমেশন কিন্তু বিভিন্ন পরীক্ষা করে করে আলাদা আলাদা পাই, যেমন বিটিসিটি মানে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দিয়ে, এপিটিটি মানে আমরা বিভিন্ন টেস্ট করে করে, কিন্তু এইগুলো সময় সাপেক্ষ। একটা টেস্ট পাঠালে 2-3 ঘন্টা পরে আসবে। আমরা রিয়েল টাইম যদি ইনফরমেশন না পাই, আমরা কেন ব্লিডিং হচ্ছে এটা জানতে পারবো না। কিন্তু রটেম আমাদের যে সাহায্য করছে, সেটা হলো যে প্লাটিলেট ডেফিসিয়েন্সির জন্য ব্লিডিং হচ্ছে, নাকি হেপারিন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, নাকি ফিব্রিনোজেন কমের জন্য হচ্ছে, নাকি ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, সমস্ত ইনফরমেশনটা আমরা রিয়েল টাইমে দিচ্ছি। অনলি 20 মিনিটের মধ্যে আমাদের সমস্ত ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। ফলে আমরা সেই মতন মেজার নিচ্ছি বলে আমাদের লং মানে ব্লাড ট্রান্সমিশনটা কমে যাচ্ছে। ব্লাড ট্রান্সমিশন যে হ্যাজার্ড, সেটা পেশেন্ট কম হচ্ছে।
আর্থিকভাবে তার উপকৃত হচ্ছে, কারণ তার কম ব্লাড লাগছে। আমরা এমন হয় যে 2টা রক্ত নিয়েই হয়তো অপারেশন করছি, কারণ আমরা জানি যে লাগবে না। আরেকটা আমরা ব্লাড প্রোডাক্ট ইউজ করছি, কারণ আমাদের যদি প্ল্যাটলেট ডেফিসিয়েন্সি থাকে তাহলে শুধু প্ল্যাটলেট দিচ্ছি, আমার হোল ব্লাড দরকার নাই। হ্যাঁ, এর ফলে যেটা হচ্ছে পেশেন্টের সাইড ইফেক্ট অনেক কমে যাচ্ছে। আমরা দেখলাম যে তার কোয়াগুলেশনের সমস্যা, তাহলে আমরা ব্লাডই দিব না, শুধু এফএফপি দিব, মানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যেটা। এই এফএফপি দিলে ওটার মধ্যে আমার কোয়াগুলেশন প্রোডাক্টটা আমি পাচ্ছি। আমার ফিব্রিনোজেন-লাইটিকের সমস্যা হচ্ছে, আমরা ট্রান্সকিমিক অ্যাসিড ইউজ করতে পারছি, যেটা ফিব্রিনোলাইটিক অ্যাক্টিভিটিটা প্রিভেন্ট করতে পারছে, তাহলে আমার যাচ্ছে ব্লাডই ইউজ করতে লাগছে না। তো রটেম আমাদের এই আধুনিক এটা এত সুবিধা করেছে যে আমরা সব রোগীর হয়তো লাগে না, কিন্তু যে রোগীটা খুব বেশি ব্লিডিং হচ্ছে, সেটা যাচ্ছে সারা ধরে ব্লিডিং হলে অনেক ব্যাগ রক্ত পেলে বা আবার তার রিওপেন করলে অনেক ঝুঁকির মাত্রা বেড়ে যায়, কিন্তু সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারছি এই রটেমের মাধ্যমে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশন জানতে পারলাম আমরা। স্যার, একটু জানতে চাই যে ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ বা সিস্টোস্কোপ সম্পর্কে আপনি বলছিলেন, এটার আসলে রোলটা কি আমাদের কার্ডিয়াক সার্জারিতে? এটা হলো এটা আমাদের আধুনিক, যেমন ব্রঙ্কোস্কোপ সবাই সাধারণত ইউজ করে, যারা রেসপিরেটরি ফিজিশিয়ান তারা ইউজ করছে বা করছে, কিন্তু কার্ডিয়াক সার্জারিতে লাগবে কেন এরকম অনেকে মনে করে। অনেক সময় কিছু ডিফিকাল্ট ইন্টিবিউশন থাকে, যেমন দেখা যাচ্ছে যে শর্ট নেক অথবা অ্যানেস্থেটিকরা এটা ওরাই আইডেন্টিফাই করে কোনটা ডিফিকাল্ট ইন্টিবিউশন, ঠিকমতো ইন্টিবিউশন করতে পারছে না। সেখানে যদি তারা ব্রঙ্কোস্কোপের সাহায্য নেয়, যে ঠিক জায়গায় প্রপার জায়গায় ঠিক কপি দেখে তারা ট্র্যাকিয়ার ভিতরে ঠিক মতন গেছে কিনা, হ্যাঁ, সেটা সে আইডেন্টিফাই করতে পারছে। আরেকটা হলো খুব ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো যে আমরা মিনিমাল ইনভেসিভে আমরা সাধারণত 1 লাং ভেন্টিলেশন চাই। অর্থাৎ যে পাশে আমরা কাজ করব, যদি আমি লেফটে কাজ করি তাহলে বাম দিকের ফুসফুসটা বন্ধ রাখতে চাই, শুধু ডান দিকের ফুসফুস চালু রাখি। আবার ডান দিক দিয়ে কাজ করলে আমরা বাম পাশে ফুসফুস চালু রাখি, ডান পাশে ফুসফুস বন্ধ রাখি। এটাকে 1 লাং ভেন্টিলেশন বলে। এটার জন্য ওরা একটা ডাবল লুমেন ইন্টিউবেশন টিউব ইউজ করে, অর্থাৎ 2টা বঙ্কাসে, 2টা আলাদা আলাদা বঙ্কাসে 2টা টিউব থাকবে। ওরা যখন যেটা চাবে সেই টিউবটা বন্ধ করে দিলে সেই পাশের ফুসফুস বন্ধ থাকে। এই ডাবল টিউবটা ঠিক মতন 2 বঙ্কাসে গেছে কিনা, হ্যাঁ, এইটা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ ছাড়া আসলে খুব ডিফিকাল্ট, এবং এটার জন্য এনশিওর না হলে আমরা অপারেশনটাই করতে পারবো না। ফলে এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা। আরেকটা যেটা সিস্টোস্কোপ, এটা আসলে যদিও আমাদের টেকনোলজি না, এটা ইউরোলজিদের জিনিস, কিন্তু আমরা আমাদের আর্লি লাইফে আমরা অনেক দেখেছি যে বয়স্ক রোগী তার পোস্টেটের সমস্যা, ক্যাথেটার করা যাচ্ছে না। ক্যাথেটার খুব একটা ম্যান্ডেটরি জিনিস অপারেশনের, আমরা মানে প্রস্রাবের মনিটরিংয়ের জন্য, কিন্তু যাচ্ছে এক সিম্পল ক্যাথেটার করা যাচ্ছে না বিধায় অপারেশনই করা যাচ্ছে না, পোস্টপন্ড হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেহেতু মাল্টিডিসিপ্লিন হসপিটাল, আমাদের হলো সিস্টোস্কোপ, তারপরে ইউরোস্কোপ এগুলো আছে, ফলে আমরা ইউরোলজিতে হেল্প নিয়ে আমরা যাচ্ছে ক্যাথেটার করার জন্য জাস্ট একটা সিম্পল প্রসিডিওর, যা সিস্টোস্কোপ দিয়ে ওরা কোনো ইনজুরি ছাড়াই একটা ইউরেথ্রাই ক্যাথেটারটা করে দিতে পারছে। ফলে আমাদের অপারেশন নিয়ে কোনো ঝামেলা হচ্ছে না। স্যার, আপনি তো রটেম, তারপর হেমোস্ফিয়ার, অনেক ইম্পর্টেন্ট কিছু টেকনোলজির কথা বলেন, যেটা এখন কার্ডিয়াক সার্জারিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া স্যার একটু জানতে চাই যে এই যে কার্ডিয়াক সার্জারির যেই হ্যাজার্ড বা কমপ্লিকেশন বা পোস্ট অপারেটিভ যে ম্যানেজমেন্ট, সেটার কি কোনো পরিবর্তন এসেছে এই আধুনিক টেকনোলজির কারণে? হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছিলাম, যে যেমন আমরা হেমোস্ফিয়ারের কথা বলছিলাম যে খুব ডিফিকাল্টের বিপিটা খুব ফ্ল্যাকচুয়েট করছে, তখন আমরা হেমোস্ফিয়ার মেশিন যদি বসাই, তাহলে তার কার্ডিয়াক ইন্ডেক্স সম্পর্কে আমরা যদি জানতে পারি, তো দেখলাম যে তার পেরিফেরাল রেজিস্ট্যান্সের সমস্যা। পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বলতে যেটা আমরা যে বোঝাচ্ছিলাম, যে মিডিয়াটা যেটার মধ্যে রক্ত যাচ্ছে, অর্থাৎ সমস্ত রক্তনালীকে যদি সরু করেন তাহলে রক্তের প্রেশার একরকম বাড়বে, আবার যদি মোটা করেন তাহলে প্রেশার কমে যাবে। যেমন আমরা একটা পানির পাইপ যদি চেপে ধরি তাহলে দেখা যাবে পানিটা অনেক দূরে যাচ্ছে, আবার যদি ছেড়ে দিই কাছেই পড়বে। তো এটারও মধ্যে আবার নির্ভর করে কীরকম, যে আপনি যদি খুব ফোর্সে রক্ত পাঠাচ্ছেন, প্রেশারটা মেনটেন করছে, কিন্তু ওই রক্তনালী সরু হয়ে যাওয়ার জন্য আশপাশের সাইড ব্রাঞ্চ দিয়ে রক্ত যাচ্ছে না, অর্থাৎ টিস্যু পারফিউশন পাচ্ছে না, শেষে হয়তো কিডনি ড্যামেজ হচ্ছে, অন্য জিনিস ড্যামেজ হচ্ছে। তো আমাদের এইটার জন্য আমরা কতটুকু পরিমাণ ভেসোডাইলেটর বা আয়নোটপ ইউজ করব, এটা আমাদের হেমোস্ফিয়ার মেশিনে আমাদের বলে দিচ্ছে যে তার পেরিফেরাল রেজিস্ট্যান্সে কোনো সমস্যা আছে কিনা। যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স আমরা দেখি যে কম আছে, তাহলে আমরা ভেসো কনস্ট্রিক্টর দিচ্ছি। যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স আমাদের বেশি হয়ে গেছে, তাহলে আমরা দিচ্ছি। মানে সোজা কথা, ম্যানেজমেন্ট আমাদের মেশিনে আমাদের গাইড করছে, যেটা যে বলছিলাম রিয়েল টাইম, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যদি এখন 2 ঘন্টা 3 ঘন্টা পরে জানতে পারি, তাহলে তো অলরেডি 2 ঘন্টা সে সাফার করছে। হ্যাঁ, আমরা তাৎক্ষণিকভাবে যদি কার্ডিয়াক ইন্ডেক্স জানতে পারি, তার হলো স্ট্রোক ভলিউম কত, তার হলো পেরিফেরাল রেজিস্ট্যান্স কত, তাহলে সেই মতন আমরা ম্যানেজ করতে পারছি। আরেকটা আমাদের হলো ডিজিটাল এক্সরে মেশিন আছে, যেটা ডিসপ্লে করা যায়। অনেক সময় এক্সরে করে সেটা ফিল্ম দিতে দিতে 1-2 ঘন্টা দেরিতে আমাদের আসছে, এখন কিন্তু তা নাই। আধুনিক আমাদের যে মেশিনটা এসছে, পেশেন্টকে যখনই এক্সরেটা করছে তখনই আমরা ওই ডিসপ্লেতে দেখতে পারছি ফিল্মটা, তাহলে তার কোনো ইভোশন আছে কিনা, কালেকশন আছে কিনা আমরা তখনই দেখে নিতে পারছি।
পরে যে ফিল্মটা একটা ডকুমেন্ট সেটা হয়তো আমাদের হার্ড কপি, কিন্তু আমরা সফট কপিতেই আমরা দেখে নিচ্ছি যে তার হলো কোনো সমস্যা আছে কিনা। তো এই মেশিনগুলো আবার আমাদের ইকো মেশিন সবসময় একটা আইসিইউতে থাকে। আমাদের যারা ডিউটি ডক্টররা থাকে তারা সবাই ইকো পারে, তারা কিন্তু ইনফরমেশনগুলো দ্রুত নিতে পারছে। হ্যাঁ, কার্ডিয়াক টেম্পোনেট হচ্ছে কিনা, ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কিনা, তার ভলিউমটা কেমন আছে হার্টের, আমরা ওভার ভলিউম দিয়ে ফেলছি কিনা। হ্যাঁ, এই যে ছোটো জিনিস, কিন্তু এগুলো প্রত্যেকটাই আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য অনেক হেল্পফুল। এবং আমরা সার্জনরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি, সত্য কথা, এই সমস্ত টেকনোলজি আসাতে। নাহলে দেখা যাচ্ছে একটা অভিজ্ঞ লোকের ওখানে সার্বক্ষণিক থাকতে হতো, কিন্তু ওই ইনফরমেশনগুলো তারা যখন পাচ্ছে তখন আমাদের সাথে শেয়ার করছে, তখন আমরা গাইডলাইন দিতে পারছি। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে এই যে হেমোস্ফিয়ার মেশিনের কথা বলেন বা রটেম টেকনোলজি বা আমরা যেগুলো আজকে আলোচনা করলাম, এগুলো সবই তো আশা করছি স্কয়ার হসপিটালে এখন খুব ইজিলি অ্যাভেলেবল আছে। আমরা প্রাউড ফিল করি যে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ এগুলো সবই আমরা যেভাবে চেয়েছি সেটা দিয়েছে, যার জন্য আমরা আধুনিক সব সুযোগ সুবিধা দিতে পারছি পেশেন্টকে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে আপনারা তো কার্ডিয়াক সার্জারি নিয়ে ডিল করছেন, সেই কনভেনশনাল সার্জারি আর এখন যেটা লেটেস্ট টেকনোলজির আরেকটা পার্ট মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন, কারণ অনেকেই এটা প্রশ্ন করে যে মিনিমাল ইনভেসিভ বলতে আসলে কি। ইনভেসিভ শব্দের অর্থ যে যতটা আমি কাটবো সেটাই ইনভেসিভ, যতটা সিস্টেম আমি ইনভলভমেন্ট করব। যেমন আমরা যদি হার্ট লাং বাইপাস মেশিনটা ইউজ করি, এটাও কিন্তু মোর ইনভেসিভ। কেন? কারণ সমস্ত অর্গানকে মেশিন চালাচ্ছে, হার্ট লাং মেশিন। কিন্তু যখন আমরা বিটিং হার্ট সার্জারি করছি, এটাও কিন্তু মিনিমাল ইনভেসিভ, কারণ বিটিং সার্জারিতে আমি হার্ট লাং মেশিন অ্যাভয়েড করলাম, তার মানে আমি ফুল সিস্টেমকে ইনভলভমেন্টটা আনলাম না। তাহলে এটা একটা ওয়ান টাইপ অফ মিনিমাল ইনভেসিভ। এরপরে আরও ইনজুরি, যেমন আমি যদি বড় স্টারনামটা কাটি, মাঝখানে যে বোনসটা, যেটা আমাদের তথ্যচিত্রে দেখানো হয়েছিল, এটাই যেটা হয় যে বোনস জোড়া লাগতে আমরা জানি একটু সময় লাগে। সাধারণত এটার জন্য দেখা যাচ্ছে 2.5 মাস 3 মাস তাকে অপেক্ষা করতে হচ্ছে হাড্ডিটা পুরোপুরি জোড়া লাগতে, তার কাজ কামে ফেরাবাই। কিন্তু আমরা যদি সাইড কাটি, তাহলে একটা যেমন কসমেটিক পারপাসে তার হেল্প হচ্ছে, আর একটা হলো যেহেতু কোনো বোনস কাটা পড়ছে না, তাহলে রিকভারটা তার ভালো হচ্ছে। দেখা যাচ্ছে সে মাত্র 3 সপ্তাহের মধ্যেই সে সব স্বাভাবিক কাজকাম করতে পারছে। এই যে অল্প কেটে, অল্প ইনজুরি করে, অল্প টিস্যু ড্যামেজ করে কোনো সার্জারি করাটাই আসলে মিনিমাল ইনভেসিভ। তো সেটা আমরা স্টারনাম না কেটে আমরা সাধারণত ভাল্ব চেঞ্জগুলো আমরা ডান দিকে 2 রিব বলি আমরা, যেটা বুকের যে খাঁচার হাড্ডি থাকে ওর মাঝখান দিয়ে ঢুকে আমরা করতে পারি। আবার সিএবিজি বা বাইপাস সার্জারি, এটা আমরা বাম পাশেও 2 পাশে খাঁচার এসে দিয়ে আমরা করি। এটাই হলো মিনিমাল সার্জারি। এটার কিছু অ্যাডভান্টেজ অবশ্যই আছে, যার কারণে আমরা এখন কনজারভেটিভ সার্জারি থেকে এর দিকে সুইচ করছি, এটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা অলরেডি কিছুটা আলাপ করছি, আর একটু ক্লিয়ার করি। একটা অ্যাডভান্টেজ যেমন কসমেটিক, অনেকেই চায় না যে কাটা দাগ দেখা যাক, বিশেষ করে মহিলারা যেন জামা কাপড় পরবে, শাড়ি পরবে, এখানে একটা দাগ, এটা অনেকেই অ্যাকসেপ্ট করতে চায় না, এটা সাইকোলজিক্যালি তাকে একটা হয়। আমরা যখন মিনিমাল ইনভেসিভ করব, তখন যেমন তার ব্রেস্টের নিচ দিয়ে পড়বে, ওটা দেখাই যাবে না অলমোস্ট। তারপরে দ্বিতীয় হলো যে ওই যে আমরা বললাম যে কাজে তাড়াতাড়ি ফেরা, যেমন একটা হাড্ডি বা বোনস জোড়া লাগতে যেমন 3 মাস তাকে ওয়েট করতে হচ্ছে ভারী কাজ করতে, কিন্তু যখন মিনিমাল ইনভেসিভ করছে সে তখন যাচ্ছে 2-3 সপ্তাহের মধ্যেই সে দ্রুত কাজে ফিরছে। এটা ইকোনমিক্যালিও সাশ্রয়, কারণ এটা পুরুষের যত তাড়াতাড়ি কাজে ফিরবে সে আমাদের ইকোনমিক্যাল কন্ট্রিবিউশন তত বেশি করবে। 3 নম্বর হলো যেটা হলো আমরা বলি যে সবাই হলো হচ্ছে ছোটো করে কাটলে বা হলে হিলিংটা তাড়াতাড়ি হয়, তারপরে টিস্যু ইনজুরিটা কম হয়, স্কারটা কম হয়। হ্যাঁ, এইগুলোর সাথে সাথে মানুষ হলো লেস, ওই যে বললাম যে হসপিটাল স্টে, লেস কস্ট, এইগুলো বিবেচনা করে আধুনিক মানুষরা। তো সব দিক থেকে দেখা যাচ্ছে এমআইসিএসের জনপ্রিয়তা বাড়ছে আর কি। আচ্ছা স্যার, আপনি আজকে তো অনেকগুলো লেটেস্ট টেকনোলজি সম্পর্কে বলছিলেন, এটার সাথে এমআইসিএস এর যদি একটু সম্পর্ক বলেন। হ্যাঁ, এটা তো এমআইসিএস তো একটা নিউ টেকনোলজি। ওই টেকনোলজি বললাম, টেকনোলজি মানেই তো আসলে সব কিছু সমন্বয়, যে ওটার যে টেকনিক্যাল পার্টটা, ইনস্ট্রুমেন্ট, যেমন এমআইসিএসের ইনস্ট্রুমেন্ট লাগবে, এমআইসিএসের জন্য আমরা যে বললাম যে একটা অ্যাওটোগ্রাম লাগবে, এমআইসিএসের জন্য আমার টি লাগবে। হ্যাঁ, এইগুলো সবই আমার লাগবে। এগুলো সমস্ত যেসব হসপিটালে প্রোভাইড করতে পারবে তারাই এমআইসিএসটা সেফলি করতে পারবে। সেই হিসাবে আমরা প্রাউড যে আমাদের এখানে এমআইসিএসগুলো হচ্ছে এবং সমস্ত কিছু আছে আর কি। হ্যাঁ, আর এমআইসিএসটা আধুনিক হওয়া সত্ত্বেও এটার কিছু ড্রব্যাক আছে, যেমন হলো সার্জন সব কিছু দেখতে পারে না হার্টের, কারণ যেহেতু ছোট একটা অংশ দিয়ে করতে হয়।
হ্যাঁ, যেমন আমরা ওপেন করলে আমরা পুরো হার্টটাকে দেখতে পাচ্ছি, হার্টটাকে পালপেট করতে পারছি, ফিল করে করতে পারছি। এখানে যেহেতু এটা করা যাচ্ছে না, সেজন্য অন্য টেকনোলজির পরে আপনার অবশ্যই ডিপেন্ড করতে হচ্ছে। অর্থাৎ টি যদি ইনফরমেশনগুলো না দেয় তাহলে আমার অনেক কিছুই মিসলিড করছে। আমরা অ্যাওটাটা ফিল করতে পারছি না, কিন্তু অ্যাওটার সম্পর্কে আমার অ্যাওটোগ্রাম ইনফরমেশন দিচ্ছে। সেই জন্য বললাম এখানে টেকনোলজি ওতপ্রোতভাবে জড়িত। সবার যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে রোগীর সাফার করে। এই জন্য টেকনোলজিটা যদি পারফেক্ট হয় তখনই সে একটা সুফল পায়। আচ্ছা স্যার, কনভেনশনাল যে কার্ডিয়াক সার্জারিগুলো আগে ট্রেডিশনালি হতো সেখানে তো স্যার অ্যাকিউট ক্রনিক কমপ্লিকেশন বা পোস্ট অপারেটিভ হ্যাজার্ডস অনেক বেশি ছিল। এখন স্যার MICS এর ক্ষেত্রে কি এগুলো অনেক অংশে কমে আসছে বলে আপনি মনে করেন? এটা আসলে পোস্ট অপারেটিভ বা এটা ওইটার পরে খুব একটা নির্ভর করে না। এটা সার্জিক্যাল টেকনিক্যাল পার্থক্য। আমাদের পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশন বা এটা নির্ভর করে যে পেশেন্টের প্রিভিয়াস কন্ডিশনটা কেমন ছিল। পেশেন্টের হার্ট আগেই যদি পাম্পিং ক্ষমতা কম থাকে, তার যদি অন্য কমরবিডিটি বেশি থাকে, হ্যাঁ, তার ডায়াবেটিস আছে, তার দেখা যাচ্ছে যে কিডনির সমস্যা আছে, এইগুলোই পোস্ট অপারেটিভে বেশি সমস্যা করে। শুধু ইটসেলফ হার্ট ডিজিজের চেয়েও এইগুলো কোমরবিডিটিগুলো আগেই বললাম মাল্টিডিসিপ্লিনের সাহায্য আমরা নিতে পারছি। আর কিছু কিছু যে হিমোডাইনামিক যেগুলো খুব আনস্টেবল, সেটা হয়তো সব পেশেন্ট হচ্ছে না, দেখা যাচ্ছে শতকরা হয়তো 10টা পেশেন্ট আমাদের আনস্টেবল হচ্ছে, তখন আমরা হেমোস্ফিয়ারের সাহায্য নিতে পারছি। হয়তো দেখা যাচ্ছে 5-6টা পেশেন্ট আমরা ব্লিডিং নিয়ে ঝামেলায় পড়ছি, সেগুলো রটেমের সাহায্য নিতে পারছি। এসব আধুনিক টেকনোলজিগুলো আমরা ব্যবহার করাতে দেখা যাচ্ছে আমরা সেইগুলো অনেকটাই কমপ্লিকেশন কমাই ফেলতে পারছি। স্যার, এই যে আধুনিক যে টেকনোলজিগুলো আমরা আজকে আলোচনা করলাম, এটার সাথে কি স্যার যে পেশেন্টের যে ফিরে আসার পরে যে লংজিভিটি বা নর্মাল লাইফস্টাইলে যে ব্যাক করা, এটা কতটা স্যার এফেক্টেড হচ্ছে ইন আ পজিটিভ ওয়ে? এটা তো ডেফিনেটলি আগেই আমরা বললাম যে যদি আপনি ম্যাসিভ ট্রান্সফিউশন করেন তার তো একটা সাইড ইফেক্ট থেকেই যায় এবং সেটা তো তার পরবর্তীতেও লাইফেও একটা হ্যাম্পার করে। হ্যাঁ, এর পাশাপাশি আপনি যত স্মুথলি পেশেন্টটাকে ডিল করবেন পার অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ, এবং পরবর্তী লাইফটাও তার তত স্মুথ হবে। হ্যাঁ, যত আপনি ওর মধ্যে ক্যাজুয়ালিটি হবে তত তার সাফারিং হবে। এটা একটার সাথে একটা ওতপ্রোত জড়িত। হ্যাঁ, সো আপনি ভালো টেকনোলজি ব্যবহার করে ভালো একটা সার্জারি এবং ভালো পোস্ট অপ যদি ম্যানেজ করতে পারেন, তার পরবর্তী লাইফটাও তত স্মুথ হবে। আচ্ছা স্যার, ওই যে আপনি করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং CABGর কথা বলছিলেন এবং কিছু হার্ট ভালভ রিপেয়ারমেন্টের কথা বলছিলেন, এইসব ক্ষেত্রে স্যার আসলে MICS এর রোলটা কীরকম? হ্যাঁ, আমরা MICS শুধুমাত্র যে করোনারিতে করছে তা না, সাথে সাথে ভাল্বগুলো যেমন মাইটাল ভাল্ব, অ্যাওটিক ভাল্ব, হ্যাঁ, এর পাশাপাশি কনজেনিটাল হার্ট ডিজিজ যেমন ASD VSD, এগুলো সবই MICS-এ সম্ভব। হ্যাঁ, মিনিমাল ইনভেসিভ করে আমরা এটা করতে পারছি আর কি। আচ্ছা স্যার, এই যে MICS আসার কারণে এই হসপিটাল স্টে বলি বা ইনসিশনাল স্কার বা হিলিং, এগুলো আসলে কতটা ইম্প্যাক্ট ফেলছে? হ্যাঁ, এটা যেমন একটা স্টান্টমিতে দেখা যাচ্ছে যে হয়তো 10 ডেজ বা তার বেশি অনেক সময় থাকতে হতে পারে, কিন্তু MICS দেখা যাচ্ছে 5 দিন 7 দিনের মাথায় সে বাসা থেকে চলে যেতে পারছে এবং পরবর্তী রিকভারটা যে খুব র্যাপিড হচ্ছে। আর স্কারটা তো অনেক কম হয়, কারণ যেহেতু যে আমার অনেক স্কার দেখাও যায় না, ওই যে বললাম যে আমরা জাস্ট ফোল্ডের মধ্যে থাকি বিধায় সেটা বাইরে থেকে কেউ মনে হবে না যে এটা সার্জারি করছে। এটা পেশেন্টের একটা সাইকোলজিক্যালিও খুব বুস্ট আপ করে। আচ্ছা স্যার, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করলাম। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো পরামর্শ থাকে? দর্শকদের কাছে একটাই বলি যে টেকনোলজি যেমন সুফল আছে, সেরকম টেকনোলজির কিছু খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে টেকনোলজি নির্ভর যদি হয়ে যায় তখন তাদের পড়াশোনা কমে যায় মানুষের। হ্যাঁ, সেই জন্য আধুনিক যত টেকনোলজি আসুক না কেন সেটার সুষ্ঠু ব্যবহার করাটা খুব ইম্পর্টেন্ট। আর নিউ টেকনোলজির থেকে কখনো আমরা পিছিয়ে থাকবো এটাও আমরা চাই না। নতুন নতুন টেকনোলজি আমরা গ্রহণ করব এবং সেটার সুফলটা আমরা নিব, এটাই আশা করি। আর তার সাথে সাথে যেমন আমরা আরেকটা সুখবর দিই, যেমন আমাদের নিউ টেকনোলজির মধ্যে আমাদের খুব শীঘ্রই অ্যাড হতে যাচ্ছে রোবোটিক সার্জারি। রোবটটা আমরা নিয়ে আসবো, আমাদের স্কোয়ার অলরেডি পারচেস সব কিছু ফাইনাল হয়ে গেছে। এটা আরও মানুষকে সহজ করে দেবে এবং অবশ্যটা মিনিমাল ইনভেসিভের যে পূর্ণাঙ্গ সুফল সেটা আমরা পাবো যখন রোবোটিক সার্জারি আমরা করতে পারবো ইনশাল্লাহ। স্যার, ছোট্ট করে স্যার একটু জানতে চাই, বিভিন্ন কোমরবিডিটিস যেমন ডায়াবেটিস, মেলাইটাস, হাইপারটেনশন, এগুলো আসলে স্যার কতটা এফেক্ট করে মিনিমাল ইনভেসিভের ক্ষেত্রে? হ্যাঁ, এইগুলো তো ডেফিনেটলি আগে আমি বললাম যে কমপ্লিকেশনটা কিন্তু মেইনই হয় এইগুলোর কারণে। আর সেটা যদি প্রপার কন্ট্রোল না থাকে, প্রপার আমরা কনসালটেশন না নিতে পারি তাহলে সমস্যা হয়। যেমন একটা ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিসটা আমরা যখন আমরা কার্ডিয়াক সার্জন, আমি হয়তো ডায়াবেটিকে হালকা কিছু হলে আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু যখন দেখা যাচ্ছে যে আনকন্ট্রোল ডায়াবেটিস তখন আমাদের একটা এন্ডোক্রাইনোলজিস্ট নিতেই হবে, থাইরয়েডের সমস্যা হলেও নিতে হবে। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ।
দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি কার্ডিয়াক সার্জারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এই সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।